বাংলাদেশের সংখ্যালঘু আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আছে 7%, আগে ছিল 21 যখন দেশটা স্বাধীন হয়। তাহলে কমলো কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সেখানে শুধু বর্তমান সরকার করেছে তাই নয়, আগের সরকারগুলোও কিন্তু অত্যাচার নিপীড়ন করেছে, আমি অস্বীকার করব না। ইন্দিরা গান্ধী, তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমরা যেমন এনিমি হয়ে গেছি, ওনারা প্রশাসক। হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে যে আমি যাতে কোর্টে যেতে না পারি সেইভাবেই ওরা প্রচেষ্টা চালাচ্ছে। আজকে ইসকনের সাধু যেভাবে নির্যাতিত হচ্ছে, আরও 2টা সাধুকে ওখানে আটকিয়ে রেখে দিয়েছে, ওনাকে শুধু ফুড এবং মেডিসিন দিতে যাওয়ার কারণে। এত বিনয়ের সহিত কথাটা বলছে, আমি এখনও পর্যন্ত চিন্তা করলাম মনে নিজের জন্য ভাবেন না, অপরের জন্যই ভাবেন। আমার তখন চোখে জল এসে গেছে। আমাদের ফাইট করে ওখানে বাঁচতে হবে। আমি এত 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 মানে থ্রেট এখনও পাচ্ছি, যেহেতু এই সমস্ত লয়াররা ওনাদের বার অ্যাসোসিয়েশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমাকে শত্রু বানাচ্ছে। 25 থেকে 30টা বড় বড় থানা লুটপাট করে নিয়ে গেছে। তো এটা কারা করেছে? আমি আপনাকে বলি, যতগুলো সরকার এসেছে বাংলাদেশে, প্রত্যেকটা সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে। বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভা। সম্ভবত বলা যায় চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর থেকে পরিস্থিতি যেন আরও হাতের বাইরে চলে গেছে। বারংবার খবরের পাতায় বাংলাদেশের নাম উঠে আসছে, সেখানে উঠে আসছে সংখ্যালঘুদের অত্যাচারের কথা, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়টি যেন সবথেকে জরুরি হয়ে উঠেছে। আমরা জানি যে তার জামিন নিয়ে নানা চিহ্ন, নানা দৃশ্য আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রবাবু, যিনি এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ বাবু, তিনি কিন্তু প্রভুর ইতিমধ্যে আইনজীবী রয়েছেন এবং তাকেও কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। রবীন্দ্রবাবু, আপনি এই মুহূর্তে ভারতে এসেছেন এবং আপনার ভারতে আসার পর থেকে, এর আগে থেকে আমরা জানি বহু বাংলাদেশি এখানে এসে বলছেন যে ভারতীয় মিডিয়া মূলত অপপ্রচার করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সেভাবে কোনো অত্যাচার হচ্ছে না। এবং আপনার ভারতে আসার পর তো এই প্রচারও হচ্ছে বাংলাদেশি মিডিয়াতে যে আপনি এখানে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন। মূলত আপনি যেখানে বারবার বলছেন যে আপনি চিকিৎসার কারণে এখানে এসেছেন, কিন্তু আপনার আসার উদ্দেশ্য চিকিৎসা না, এটা বাংলাদেশে প্রচার হচ্ছে, কি বলবেন? আমি মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের বলতে পারি, আমার কাজ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমি আসলে এসেছিলাম, আমার বৎসরে বা 6 মাসে একবার আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা চেক করার জন্য আমি এইমস হসপিটালে দিল্লিতে আমার অপারেশন হয়েছে। আমি দিল্লিতে অপারেশন যেহেতু করেছি, আমি প্রতি বছর বা 6 মাস পর পর আমাকে যেদিন তারিখ দিবে সেদিন আমাকে এখানে আসতে হয়। আমি জানতাম না মিডিয়া আমাকে এতভাবে হাইলাইট করবে, আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি যখন একদম বেনাপোল চেকপোস্ট পার হয়ে এদিক দিয়ে আসছিলাম, তখন একটা সাংবাদিক শুধু বলেছে, আপনি এখন কোথায় আছেন? আমি বললাম আমি ইমিগ্রেশনে। তখন আমি এই ইন্ডিয়ান ইমিগ্রেশন আমার নাম দেখেই আগে ডাকলেন, বলে যে আপনাকে আগে আমরা ছেড়ে দিয়েছে, এবং আমার জন্য ওই যে হুইল চেয়ার ব্যবস্থা করে দিয়েছে, এবং হুইল চেয়ারে আমরা আসছি, একটা পয়সাও ওনারা নেয় নাই, যেটা বাংলাদেশে নিয়ে থাকে। যাক, আমি খুবই খুশি হয়েছি যেহেতু ইমিগ্রেশনটা সুন্দরভাবে পার করতে পেরেছি। এখন আমাদের দেশের কিছু সংবাদপত্র যেভাবে এটাকে হাইলাইট করছে, আমাকে ব্র্যান্ড করার জন্য, আমাকে ছোট করার জন্য, আমার সংগঠনকে ছোট করার জন্য প্রচেষ্টা। এর আগে কিন্তু এইভাবে হয়নি। আওয়ামী লীগ ছিল, বিএনপিও ছিল এককালে পাওয়ারে, জাতীয় পার্টিও ছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টিতেও একের পর 5 বছর পর 10 বছর পর ক্ষমতায় আসে। কিন্তু আমি তো কোনো রাজনীতি করি না, আমি তো নন পলিটিক্যাল একজন মানবাধিকার কর্মী, আর আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমার কাজ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া সংগঠনের মাধ্যমে। কিন্তু এইবার এমনভাবে অবস্থা, 5ই অগাস্টের পরে যে ঘটনাগুলো আপনারা নিজেও দেখেছেন, এত হার্শ ঘটনা, বলতে গেলে দুঃখজনক ঘটনা, যে ওই দিনের যেই সংগঠিত ঘটনাগুলো হয়েছে সবাই দেখেছে। বিশেষ করে সংখ্যালঘুদের জন্য আমি কথাগুলো বলছি। বাংলাদেশের সংখ্যালঘু আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আছে 7%, আগে ছিল 21 যখন দেশটা স্বাধীন হয়। তাহলে কমলো কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর কারণ হলো অত্যাচার নিপীড়ন। সেখানে শুধু বর্তমান সরকার করেছে তাই নয়, আগের সরকারগুলোও কিন্তু অত্যাচার নিপীড়ন করেছে, আমি অস্বীকার করব না।
আর তাই বলে সব মুসলমান তো সমান না। আমি দেখেছি ওখানে আমার অনেক বন্ধু আছে, তারা তো আমাদেরকে সমর্থন। আমি একবার সুপ্রিম কোর্ট বারে নির্বাচিতও হয়েছিলাম, ওখানে মাত্র সামান্য সংখ্যালঘু ভোটার, কিন্তু ওখানে প্রায় 10,000 আপনার ক্যান্ডিডেট, আমি কিন্তু সেখানে তো নির্বাচিত হয়েছিলাম। আমরা এখানে ভারতবর্ষে এসেছি, যেহেতু ভারতবর্ষ দেশটাকে স্বাধীন করে দিয়েছে, সহযোগিতায় স্বাধীন হয়েছে। আমরা তৎকালে ওই প্রাইম মিনিস্টার যিনি ছিলেন ওই যে কংগ্রেসের, হ্যাঁ, ইন্দিরা গান্ধী, তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। স্বাধীন করে দিয়েছে, আমরা খুব ভালোই ছিলাম। আচ্ছা, রবীন্দ্রবাবু, আপনি নিজেই চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আপনি তার আইনজীবী আছেন। এই মুহূর্তে সেখানে বা তার যদি সর্বোপরি কী পরিস্থিতি আছেন, কি মানে জামিনের দিক থেকে যদি আমি প্রশ্ন করি যে জানুয়ারি মাসে যে সময় দেওয়া হয়েছে, কতটা কি সেটা সম্ভব হবে? কারণ বারংবার আপনাকে বাধার মুখে পড়তে হচ্ছে। আমরা তো আসলে ওনার জামিন করাতে গিয়েছিলাম, আমরা ওনার সঙ্গে দেখাও করে এসেছি জেলখানায়, কিন্তু একটা পরিবেশটা মনে হচ্ছিল অ্যানিমিক্যাল, অর্থাৎ আমরা যেমন এনিমি হয়ে গেছি, ওনারা প্রশাসক। কিন্তু আমি যেখানে অ্যাপিয়ার করেছি, আমার জুনিয়র লয়ার, আরও অনেক লয়ার ছিল প্রসিকিউশনের পক্ষে, তারা প্রায় 27-28 জন লয়ার ভিতরে ঢুকে গেল জজ সাহেব যেখানে বিচার করে। তো এই ঢুকে ওনারা বলছেন আপনার তো অধিকার নাই, আপনি সেখানে আসতে পারবেন না, আপনি ওকালতনামা নিয়ে আসেন। আমি তা ওকালতনামা লাগেও না, তারপর আমি নিয়ে আসছি। ওকালতনামা হাইকোর্টের লয়ার হিসাবে ওকালতনামা লাগেও না। আমি তারপরও ওকালতনামা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী থেকে ওকালতনামা প্রকিউর করেছি, ওইটা দেখালাম। এখন ওইটা দেখালাম কেন, আরেকটা জজ সাহেব এবং প্রসিকিউশন লয়াররা বলতেছে আপনাকে চট্টগ্রাম বারের একটা ওকালতনামা দিয়ে একটা লয়ার খাড়া করাতে হবে। আপনি বলেন কিভাবে দেব? চট্টগ্রামের 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা তাও কী মামলা? একটা মার্ডার হয়েছে ওখানে সংঘর্ষে। এই মার্ডারটা একটা মুসলমান ব্যক্তি মারা গেছে, খুব কন্ডেমেবল, এটা আমরা ঘৃণা করি। যেই মারুক না কেন, ওনাকে কেউ মারা উচিত হয়নি। আমিও তো লয়ার, তারাও লয়ার, কিন্তু এইটা নিয়ে আমাকে প্রশ্ন করে যে আপনারাই মেরেছেন, তার মানে আমি কি পার্টি হয়ে গেলাম? আমি তো লয়ার। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ মেরেছে নাকি কে মেরেছে এখনও তদন্ত চলছে। সেখানে তো পরবর্তীকালে ওখানে ভিডিওতে দেখা গেল এইটা হিন্দুরা পার্টিসিপেট করে নাই। কোথাও কি আপনাকে না লড়তে দেওয়ার জন্যই এত প্রস্তুতি? হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে যে আমি যাতে কোর্টে যেতে না পারি সেইভাবেই ওরা প্রচেষ্টা চালাচ্ছে। আমি দুঃখজনক হলেও সত্য, সেটা হলো একটা প্রভু, সে তো মানুষ, সে তো কোনো টেরোরিস্ট না। জীবনে টেরোরিজম কাকে বলে সে জানেও না। সে বিভিন্ন রিলিফ ম্যাটেরিয়ালস সারা বাংলাদেশে বিলি করেছে, রিলিফ। সেখানে কে হিন্দু কে মুসলমান কথা ছিল না, মুসলমানকেও দিয়েছে, হিন্দুদেরকেও দিয়েছে। তুমি কেন টার্গেট করে বলছো যে উনি টেরোরিস্ট এবং ইসকন সম্প্রদায়ের লোকগুলা সারা বিশ্বে টেরোরিস্ট? এটা কি করে বলছো, কোন ইয়েতে? কিন্তু ওনারা কোনো জবাব দিতে পারে নাই, শুধু বলছে টেরোরিস্ট। তারা ভয় পেয়ে গেছে আসলে, বুঝছেন? তারা ভয় পেয়ে গেছে এই যে ওনার যে রেপুটেশন এমনভাবে হয়ে গেছে, এক মানে মিটিংয়ে আপনার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে লোক হচ্ছে, ওনার কথাগুলো শুনছে। ওনার তো দাবি যেটা 8টা দফা দাবি, সিম্পল দাবি, এগুলো তো এমনি করা যায়। আর হিন্দু স্টুডেন্টের জন্য যেখানে ইনস্টিটিউশন আছে, যেখানে মসজিদ থাকবে, হিন্দু স্টুডেন্ট তারা পূজা করবে, তাদেরও তো একটা পূজার ওইটা চাইলো কেন? ওরা বলে যে না, এটা হতে পারে না, ইসলাম বিরোধী কাজ। আমি অবাক হয়ে যাচ্ছি, কোনটা ইসলাম বিরোধী কাজ, কোনটা মানে প্রগতিশীল, এটা বোঝা করতে। কিন্তু প্রগতিশীল লোকগুলো তো এগুলো বাধা দেওয়া উচিত ছিল, যে যখন এই কাজগুলো হচ্ছে ওনার প্রতি। ওনাদের লয়ার, আমি বলেছি আমাকে বাদ দেন, আপনারাই লয়ার থাকেন, সেই ফি আমরা দেব, আপনার যে ওকালতি ফি যেটা, সেটা আমরা দেব। ওনারা বলেন যে না, ওনার পক্ষে আমরা কোনো ওকালতনামা দিতে পারবো না, কারণ উনি টেরোরিস্ট। এখন কি বলবো, এই ধরনের জজ সাহেবের সামনে যদি বলে, জজ সাহেব তো কিছু বলছেন না,
ঠিক এই জায়গাটা আমি একটু আপনাকে আটকাবো। আপনি যেমনটা বললেন যে একজন মুসলিম আইনজীবীকে মারার জন্য ৭১ জন হিন্দু আইনজীবীদের তাদেরকে ওপর কেস করা হয় বা বৃত্তান্ত, আমি ওই দিকে যাচ্ছি না, আইনি পথে হাঁটা হয়েছে। তাহলে সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত ঘটনার কথা সামনে আসছে, সেই বিষয়ে কি গভর্নমেন্ট কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? আমি 30 বছর পর্যন্ত সংখ্যালঘু নিয়ে কাজ করি, কোনোদিন দেখেছেন এই ধরনের কথা বলতে? আমরা তো মিডিয়ার সামনে হাজিরও হই নাই কোনোদিন। এখানে আসে ওখানেও মিডিয়া, এখানেও মিডিয়া। কেন হবে বলেন? আমরা দেশটা স্বাধীন করেছি, আমরা বলছি ইট ইজ মাই কান্ট্রি। এখন সংখ্যালঘুদের যে উপর অত্যাচার হয়, আমরা এইভাবে মুখ খুলে নিয়েছি বাধ্য হইয়া। এথনিক ক্লিনজিংয়ের দিকে দেশ যাচ্ছে বিদায় আমাদের এই কথাগুলো বলতে হবে। আমরা স্পটে যাচ্ছি, প্রতিটা স্পটে যেই আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি হিউম্যান রাইটস পক্ষ থেকে, সেগুলো প্রমাণিত হচ্ছে, কিন্তু বিচার নাই। এই কারণেই আমরা সবাইকে দেখিয়েছি। কিন্তু আজকে ইসকনের সাধু যেভাবে নির্যাতিত হচ্ছে, আরও 2টা সাধুকে ওখানে আটকিয়ে রেখে দিয়েছে, ওনাকে শুধু ফুড এবং মেডিসিন দিতে যাওয়ার কারণে আটকিয়ে রেখেছে। এখন বলেন তো এটা কী করে সম্ভব? উনি কান্না বিজড়িত কণ্ঠে ওই দিন বলেছেন আমাকে, যিনি এই যে সাধু, ইসকনের সাধু, ওই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, উনি বলেছেন আমার জন্য চিন্তা করবেন না, খুব ভদ্রভাবে আমি তো ঠিক আছি, কিন্তু আমার 2জন সাধু আমাকে সেবা যত্ন করতো, তাদের জন্য আপনারা একটু চেষ্টা করেন। এত বিনয়ের সহিত কথাটা বলছে। আমি এখনও পর্যন্ত চিন্তা করলাম, নিজের জন্য ভাবেন না, অপরের জন্যই ভাবেন। আমার তখন চোখে জল এসে গেছে, আমাকে জড়িয়ে ধরেছে। উনি জড়িয়ে ধরে বলল যে একটু তাদের জন্য চেষ্টা করুন। আমারও চোখে জল এসে গেছে, আনফরচুনেট। আচ্ছা, আমরা দেখলাম যে এই ঘটনার প্রেক্ষিতেই নানান ধরনের ঘটনা বাংলাদেশে তারপর থেকে হয়ে এসেছে, বারবার সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসছে সে সকল ঘটনা। কিন্তু যে বিষয়টিকে নজর রাখবো যে তার পূর্বে তার যে আইনজীবী ছিল তার উপরে আক্রমণ করা হয়েছিল, এই অভিযোগ এসেছিল। আপনি এখন তার আইনজীবী আছেন, কোথাও কি আতঙ্কের মধ্যে আছেন আপনি? নিশ্চয়ই, কারণ একজন আইনজীবীকে আহত করে এখন সে ঢাকা হসপিটালে আছে, সেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার ওয়াইফের সঙ্গে আমার কথা হয়, দাদা আমাদেরকে এইভাবে হেল্প করেন। সেও লয়ার, আমিও লয়ার, সে তো আমাদের জুনিয়র হতে পারে, কিন্তু আমার থেকে হয়তো 2-4 বছরের কম হবে, জুনিয়র হবে, কিন্তু সে তো ফাইট করে ওর জন্য। এখন ফাইট করতে চাইছে যে মৃত্যুবরণ করতে হয়, বলেন তাহলে আর কোথায় সংখ্যালঘুরা যাবে? তাদের রাস্তাটা কোথায়? এই ব্যাপারে আমি বলেছিলাম অন্তপক্ষে অ্যাটলিস্ট ওই যে প্রগতিশীল কিছু লয়ার এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু কেউ আসে নাই, বলেও নাই। যার বিরুদ্ধে প্রগতিশীলদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে। কি এই মুহূর্তে যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে হিন্দুদের ভবিষ্যৎ কি আছে বাংলাদেশে? আমাদের ফাইট করে ওখানে বাঁচতে হবে। আমি একদিন এখানে মাস 6 আগে, 5 মাস আগে, ওই যে আপনাদের এখানে প্রেস ক্লাবে, কলকাতা প্রেস ক্লাবে আমি কথাটা বলেছি। মোহিতদা ছিল, মোহিত রায়, আর এগুলো ওই একজন আছে প্রফেসর তথাগত রায়। ওই দিন আমি কথাটা বলেছিলাম, আপনারা কেন বলছেন হিন্দুদেরকে শেল্টার দাও বাংলাদেশে, বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে কলকাতার শেল্টার দাও। আমি তো ওইটার বিরুদ্ধে। তারা যদি যতবার এখানে আসবে, তারা এখানে বলে না যে তারা কোথায় থেকে এসেছে, সেটাও বলে না। তারা এখানে এসে শেল্টার নিয়ে নেয়, আত্মীয় স্বজনের বাসায় চলে যায়। তারপরে আর আমাদের যে আন্দোলন, ওখানে আন্দোলন করব কারে দিয়া বলেন? আর যারা আন্দোলন করবে তো হিন্দুদের দ্বারাই করতে হবে। চিন্ময় প্রভু যেটা স্টার্ট করেছিলেন, এটাকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য এই প্রসেসটা। এইখান থেকে তো আপনি আবার ফিরে যাবেন বাংলাদেশে, তো সেই মুহূর্তে কি কোনো আশঙ্কা আছে? আমি এত থ্রেট এখনও পাচ্ছি, যেহেতু এই সমস্ত লয়াররা ওনাদের বার অ্যাসোসিয়েশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমাকে শত্রু বানাচ্ছে। আমি ইনস্পাইট অফ দ্যাট আমি যাব, হয়তো আমার বিরুদ্ধে কোনো মামলাটা আমার দেওয়ার চেষ্টাও করবে, কিন্তু আমি যাব, কারণ তো অসহায় একটা লোক, তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। কেন তাহলে মুসলমানদের দিন বললাম যে তারা কোর্টের সামনে, আপনারা কয়জন মুসলমান, আপনাকে পাওয়ার দেব, আপনাকে আমাদের লিগ্যাল ফিও দেব, যদি আপনারা দাবি করেন নিশ্চয়ই দেব। না, ওনারা দাঁড়ালেন না, কারণ আমার সই করবেন না। সম্পূর্ণ
একটা কি হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী একটা ধারণা কিভাবে তৈরি হয়ে গেল হঠাৎ? এটা হঠাৎ তৈরি হয়েছে, হঠাৎ করে 5ই আগস্টের যে ঘটনা, হঠাৎ করে শেখ হাসিনা চলে আসলো ভারতে। ভারতে চলে আসার পরে এমন একটা দল হঠাৎ করে ক্ষমতা দখল করে নিল, যেটা পাকিস্তানেও হয়নি। দখল করে কেউ চিন্তাই করে নাই। ওরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আসছে। আচ্ছা, বৈষম্য বিরোধী যদি হয়ে থাকে, এটা তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, আমাদের অ্যাপিলেট ডিভিশন বলে, ওরা তো এটার সমাধান করে দিয়েছে। তারপরে আবার এই ধরনের আন্দোলন, তারপর মারপিট, কতগুলো ইয়েতে থানা আক্রমণ করেছে জানেন বাংলাদেশে। 25 থেকে 30টা বড় বড় থানা লুটপাট করে নিয়ে গেছে। তো এটা কারা করেছে? এবং জেলখানা থেকে অনেক কয়েদিকে রিলিজ দিয়ে দিয়েছে, যাকে বলা হতো, যাদের কোনো বিচার এখনো হয়নি, তারা জেলখানায় ছিল, ওদেরকে রিলিজ করে দিয়েছে। তাহলে অর্থটা কি? তো এই মুহূর্তে কি চাইছেন? কারণ ইতিমধ্যে ইউনিশ সরকার থেকে বলা হচ্ছে যে আগামী 2025-এর শেষে বা 2026-এর প্রথমে নির্বাচন হবে। এখনো পর্যন্ত হাতে 1 বছরটার সময়, এইভাবেই কি চলতে থাকবে? এখন যদি ওটা হলো পলিটিক্যাল ব্যাপার, কোন সময় করে না করে ওটা তো আমি বলতে পারবো না। ওইটা যারা পলিটিক্স করে তারাই বলতে পারবে। কিন্তু আমার কাজ হবে মানুষের সেবা করা। আচ্ছা, কোন শাসনে বেশি সুরক্ষিত বোধ করেছিলেন? কারণ আপনি যেমন বললেন বিএনপি ছিল, তারপর আওয়ামী লীগ ছিল, তারপরে এই মুহূর্তে ইউনিশ সরকার, তিনি প্রধান উপদেষ্টা। আমি আপনাকে বলি, যতগুলো সরকার এসেছে বাংলাদেশে, প্রত্যেকটা সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, যেহেতু আমি ফ্যাক্ট ফাইন্ডিং করেছি, আমি গেছি, স্পটে গেছি, আমি এই কথাগুলো শুনেছি, আমি আইনগত সহযোগিতা করেছি। 3-4টা মেয়েকে মানে নিয়ে গেছে, 12-14 বছরের মেয়ে, ওদেরকে কিডন্যাপ করে তাদেরকে কনভার্ট করবে। ওদেরকে তো কিছু ফেরত নিয়ে আসছি, আমাদের বাই ডিন্ট অফ আওয়ার ক্যাপাসিটি আমরা ফেরত নিয়ে আসছি। আমার রেপ অ্যাবডাকশান হচ্ছে, রেপ হচ্ছে, মানে না, মিথ্যা কথা। ওর মেয়েগুলো তো বলতে চায় না, ওদের জিজ্ঞাসা করলে বলে যে না, আমার কিছুই হয়নি। তার মানে এই যে নির্যাতন, এই যে অসহায় মেয়েগুলা, এরা যাবে কোথায়? আমি এই জন্য ইন্টারন্যাশনাল কভিনেন্ট, আমাদের কতগুলো ইয়ে আছে, মানে প্রটোকল আছে, সেটা ইন্টারন্যাশনাল ইয়েতে আমরা এটা সাবমিট করেছি। আমরা বলে দিয়েছি আমরা কিন্তু ছাড়বো না। হয়তো এখানে অনেকে এটা, আমরা ইন্টারন্যাশনাল কোর্ট পর্যন্ত যাব। আমরা নিশ্চয়ই এটার বিচারের জন্য আমরা যাব, সেখানে আমরা প্রতিকার দাবি করব। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। এই মুহূর্তে কি আশা করছেন? জামিন কতদূর সম্ভব হবে, বা বাংলাদেশের পরিস্থিতি শান্ত কবে হবে? কতটা কি আশাবাদী আছেন? এখন সবাই যদি একত্রিত হয়, এগুলো হলো দুষ্ট প্রকৃতির লোক, যে সমস্ত কাজগুলো, ওরা দেশকে ভালোবাসে না। দেশকে ভালোবাসলে এত বড় মানে মিসচিভিয়াস এই কাজগুলো করতে পারে বলুন? আমার এখন মনে হচ্ছে এই সরকার, তার মানে ডক্টর ইউনূস সরকার রিয়েলাইজ করতে পারবে টুডে অর টুমরো, এবং তারা রিয়েলাইজ করবে এবং সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবে, এবং চিন্ময় প্রভুর বেইলও হবে ওয়ান্স আপন আ টাইম। একদিন হবে, তবে সময় সাপেক্ষ ব্যাপার, কখন হবে সেটা বলতে পারছি না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।